নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। নতুন অপরাধী আইন জনমুখী, কার্যকর বিচার ব্যবস্থা সহায়ক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে সাক্ষীর নিরাপত্তায় স্কিম প্রণয়ন করেছে রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিচার ব্যবস্থায় সাক্ষীর নিরাপত্তা এবং সহযোগিতা রক্ষায় স্কিম প্রণয়ন করেছে রাজ্য সরকার। নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইনের অধীনে তদন্ত এবং মামলা পরিচালনা সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন অপরাধী আইন বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে সহায়ক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন এই জনমুখী অপরাধী আইন ভিকটিম ফ্রেন্ডলি, উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং সময়ের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। The new criminal laws mark a significant step towards creating citizen-centric, more accessible, as well as it is efficient justice system. These laws reflect a victim-friendly, technology-driven, and time-bound approach to justice delivery. A victim person may now report incidents through electronic communication without visiting a police station also. The zero FIR to be filed from anywhere, any place of the country or across the state. Just without physically present in the police station and irrespective of the jurisdiction, as I already have mentioned. And victims are entitled to have a free copy of the FIR. Several times we have heard that police are not giving FIR and all these things. Now there is no scope to avoid or to furnish the FIR copy to the victims. You have to. In case of arrest, individuals have the right to inform a person of their choice for support and assistance. Each police station must designate an officer not below the rank of ASI. Victims are to be updated on their cases every 90 days. Timeline. Both the victims and accused must receive all relevant documents, that is FIR, police report, statement, and confession within 14 days. Tripura has implemented a witness protection scheme to ensure the safety and cooperation of witness. It is really a problem, social stigma. It is very difficult to get the cooperation from the witness. But under this witness protection scheme, I think to some extent we can তুতু মেমে নয়, সমন্বয় সাধন করেই সার্থকভাবে প্রণয়ন করতে হবে নতুন এই অপরাধে আইন বলে প্রজ্ঞা ভবনে আয়োজিত এদিনের কর্মশালায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। New criminal laws in letter and spirit, the stakeholders present over here are required to work in coordination for benefit to the common people. I urge upon you to all, each and every person to cooperate each other, and there must be some coordination. Every time we find the tu meme, every time I heard. So I think because of these laws, if you are away from or if you avoid these laws, now you will be fired. 1 জুলাই 2024 থেকে কার্যকর হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ভারতীয় বিচার ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নতুন এই অপরাধী আইন। অনলাইনে ঘটনা রিপোর্ট করা, যে কোনো থানায় এফআইআর দায়ের করার সুবিধা এবং ভুক্তভোগীদের বিনামূল্যে এফআইআর এর একটি কপি পাওয়ার অধিকার দেওয়া হয়েছে এই আইনে। এছাড়াও গ্রেপ্তার হওয়ার পর ব্যক্তির তার পছন্দের ব্যক্তিকে পরিস্থিতি জানানোর অধিকার নিশ্চিত করা হয়েছে নতুন অপরাধী আইনে। নারীর বিরুদ্ধে অপরাধের মামলার ক্ষেত্রে ভুক্তভোগী নারীদের, বিশেষ করে নাবালক এবং প্রতিবন্ধী নারীদের একজন মহিলা ম্যাজিস্ট্রেট দ্বারা বিবৃতি রেকর্ড করতে হবে এবং 7 দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট সম্পন্ন করা এবং স্বচ্ছ
স্বচ্ছতা নিশ্চিত ও হস্তক্ষেপ রোধ করতে সমস্ত প্রমাণ ভিডিও রেকর্ড করতে হবে বলে এদিনের কর্মশালায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন আইনের অধীনে দোষী সাব্যস্তর অনুপস্থিতিতে বিচারের বিধানকেও স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইন প্রয়োগকারী সংস্থাগুলির যৌথ সমন্বয়ে রাজ্য সফলভাবে বাস্তবায়ন করতে হবে নতুন 3টি অপরাধী আইন। এই মর্মে প্রজ্ঞা ভবনে আয়োজিত হয়েছে কর্মশালা। রবিবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশে আয়োজিত এই কর্মশালায় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে নতুন 3টি অপরাধী আইন এবং এর ধারাগুলি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 1 জুলাই 2024 তিনটা নতুন যে ক্রিমিনাল লজ যে এনাক্টেড হয়েছে সেই বিষয়ে ত্রিপুরাতে আরো ভালোভাবে যে কোঅর্ডিনেটেড এফোর্টস এর মাধ্যমে যাতে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আজকে এখানে এই ওয়ার্কশপ এবং এট লেংথ এখানে কথাবার্তা হয়েছে। এবং আমি মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন, আমাদের মাননীয় ডিজি সাহেব আছেন এবং হোম মিনিস্ট্রির এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে আজকে যে এই আয়োজন, সেই আয়োজনের জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। মুদ্রা কথা হচ্ছে যে এখনকার যে 3টে আইন হয়েছে, যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই 3টে আইনের বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে আজকে। এবং এই আইনগুলো কিন্তু খুব সাধারণ মানুষের জন্য খুব উপকৃত। অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এক্ষেত্রে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণে অনুসন্ধানও করবে বিশেষ টাস্ক ফোর্স। রবিবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধর্মীয় সন্ত্রাসের শিকার হয়ে 2014 সালে ডিসেম্বর মাস পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা এসেছেন তাদেরকে মান্যতা দেবে সরকার। এরপর থেকে যারা এসেছেন তাদেরকে চিহ্নিত করা হবে অনুপ্রবেশকারী হিসেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুপ্রবেশকারী এবং অবৈধ বাংলাদেশিদের চিহ্নিতকরণের ক্ষেত্রে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে কোনো অনুপ্রবেশকারী রয়েছে কিনা বা 2014 সালের ডিসেম্বর মাসের পর থেকে রাজ্যে কোনো বহিরাগত রয়েছে কিনা তাও অনুসন্ধান করবে বিশেষ এই টাস্ক ফোর্স, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যারা 2014 ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার, তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মান্যতা দেবে ইন্ডিয়া গভর্নমেন্ট, এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া হবে। তো এটা নিয়ে অনেক সময় অনেকে ভুল বোঝানো হয়, তার জন্য আমরা ত্রিপুরা সরকার এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে একটা টাস্ক ফোর্স আমরা তৈরি করেছি যে এইরকম কেউ আছে কিনা। কাজটা কি থাকে? কাজটা তো এইরকমই, কোথাও কোনো এরকম অনুপ্রবেশ আছে কিনা বা 2014 পরে আছে কিনা কোনো লোক, তো এই বিষয়গুলো ওরা টোটালি দেখবে এবং রিসেন্টলি কোনো অনুপ্রবেশ আছে কিনা এই বিষয়গুলো সব দিক দিয়ে দেখবে। সম্পূর্ণ বাংলাদেশের ব্যাপারটা দেখবেন না স্যার? সবই তো বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসী বলে সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় প্রমাণীকরণের
জন্য ৩০ দিনের সময়সীমা আরোপ করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশ্যে গত মে মাসে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ১ মাসের সময়সীমার পরে যদি তাদের কাগজপত্র নিশ্চিত না হয় তাহলে তাদের নির্বাসনের সম্মুখীন হতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। বিষয়টি নিয়ে সম্প্রতি বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যে বিজেপি সরকারের সহযোগী তিপ্রামথা। ইতিপূর্বে এই বিষয়ে মথার পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল ত্রিপুরা উচ্চ আদালতে, যা পরবর্তী সময়ে খারিজ করে দেয় ত্রিপুরা উচ্চ আদালত। সম্প্রতি অবৈধ বাংলাদেশি অভিবাসী বিষয়ে 15 সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করার বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়াত হলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, সম্পাদক তথা প্রকাশক প্রদীপ দত্ত ভৌমিক। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শোক জ্ঞাপন করেছে নিউজ নাও পরিবারও। জীবনাবসান হল রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের। রবিবার বিকেল ৩:৪৫ নাগাদ দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতাজনিত কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রদীপ দত্ত ভৌমিক। গত প্রায় ৭২ ঘন্টা ধরে ভেন্টিলেশনে ছিলেন প্রদীপ দত্ত ভৌমিক। রাজ্যের প্রভাতী দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন প্রদীপ দত্ত ভৌমিক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস এ চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম আমি। আনুমানিক দুপুর ৩:৪৫ সমস্ত চিকিৎসার প্রচেষ্টাকে ব্যর্থ করে পরলোক গমন করেন তিনি বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অসময়ে তাঁর প্রয়াণ সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের সংবাদ জগৎ। প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছে নিউজ নাও পরিবার। দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রকাশক প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীর শোকাহত নিউজ নাও পরিবার। তার প্রয়াণ সংবাদে গভীরভাবে মর্মাহত নিউজ নাও টেলিভিশন চ্যানেল এবং www.newsnow.ind.in এর কর্মীবৃন্দ বলে এক শোক বার্তায় জানিয়েছেন নিউজ নাও এর নির্বাহী সম্পাদক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। 70-এর দশকে সাংবাদিকতার নেশাকে যাঁরা পেশায় পরিণত করেছিলেন সেই কয়েকজনের মধ্যে প্রদীপ দত্ত ভৌমিক ছিলেন অন্যতম। শুধু সাংবাদিকতা নয়, প্রতিকূল পরিস্থিতিতে সংবাদপত্র পরিচালনার দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি। অমায়িক ভদ্রলোক এবং পরোপকারী সংবাদ ব্যক্তিত্ব হিসেবে অগ্রণী ছিলেন প্রদীপ দত্ত ভৌমিক। সদা হাস্যময় ও মিষ্টিভাষী প্রদীপ দত্ত ভৌমিক ছিলেন ত্রিপুরার সংবাদ জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক বলে জানিয়েছেন নিউজ নাও এর নির্বাহী সম্পাদক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। প্রদীপ দত্ত ভৌমিকের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল ত্রিপুরার সংবাদ জগতে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে নিউজ নাও পরিবার বলে শোক বার্তায় জানিয়েছেন নিউজ নাও এর নির্বাহী সম্পাদক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। সোমবার রাজ্যে আনা হবে প্রদীপ দত্ত ভৌমিকের মরদেহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্য 7,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে শহর আগরতলাকে আধুনিক রূপদানের নেওয়া হয়েছে পরিকল্পনা। রবিবার শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে আগরতলাকে একটি উন্নত ও আধুনিক শহরে পরিণত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে শহরে নতুন উড়ালপুল, G16 ক্যাটাগরির পেন্ডুলাম বিল্ডিং কমপ্লেক্স, ইস্টার্ন ও ওয়েস্টার্ন বাইপাস, 5 স্টার হোটেল নির্মাণে নেওয়া হয়েছে পরিকল্পনা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার পুর নিগমের 32 ও 34 নম্বর ওয়ার্ডের গাঙ্গাইল রোড, মেয়ালার মাঠ, অফিস লেন, জয়নগর, দশমী ঘাট প্রভৃতি এলাকা পরিদর্শনের সময় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাতাবাড়ি সেখানে আমাদের যে 51 সেখানে হচ্ছে বন্ধুবারে, সেখানে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ওই যিনি কন্ট্রাক্টর, ওনাকে বললাম কবে নাগাদ শেষ হবে। উনি কথা দিলেন যে 1.5 বছরের মধ্যে কন্ট্রাক্টর। তাই বললাম এর বেশি যেন না হয়। তো এটা তো আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এখানে আমি প্রায়শই জিজ্ঞেস করি যে পুষ্পবন্ত প্যালেস যে হোটেল হচ্ছে, সেখানে আমি বারবার খবর দিই কবে এটা শুরু হবে। মনিটরিং করছি। এখানে আপনারা জানেন G+16 একটা ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটাকে নিয়ে পেন্ডুলাম একটা আগরতলা শহরে এত বড় বিল্ডিং হচ্ছে, সমস্ত ডাইরেক্ট রেটগুলো এখানে চলে যাবে এবং অন্যান্য অফিস। তাহলে আমার জায়গা সংকুলনও মানে আমাদের অনেক সুবিধা হবে। তো যে জায়গাগুলো ওরা ছিল সেখানে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারি। এখানে ইস্টার্ন বাইপাস, ওয়েস্টার্ন বাইপাস, এখানে আমাদের ইউনিটি মল হচ্ছে, আমাদের অ্যাট দ্য বার্জ অফ ফিনিশিং আপনার যে লাইট হাউস প্রজেক্ট, সব মিলিয়ে ন্যাশনাল হাইওয়ে এগুলো হচ্ছে। ত্রিপুরার চেহারা দেখবেন আপনি কদিন বাদে, এখনও মানুষ এসে বলছে। আমি আমাদের মাননীয় মেয়র সাহেবকে রাজ্য জুড়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্য 7,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জুলাই মাস পর্যন্ত হয়েছে 700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। এক্ষেত্রে ফান্ড দেওয়া হয়েছে এডিসি-কেও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জন্য যখন ন্যাশনাল হাইওয়ের কথা হয়, আমি দিল্লিতে কথা বলেছি, পুরো টিম এসছে। ওনারা বলছেন যে ওনাদের যে আইআইটি সাথে ওদের হয়েছে, মৌ হয়েছে, তারা এসে কীভাবে এটাকে ভালো করা যায়, ওদের টেকনিক্যাল এক্সপার্টাইজ ওনারা দিয়েছেন। তো বলছে যে কাজ শুরু করতে গেলে আমাদের 4টা মাস এখানে কাজ করা যায়, মানে ধরে নেওয়া যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর বাকি আমি আধিকারিকদেরও মিটিং করেছি, আমি বললাম যত কাজ আছে যেখানে, সেই কাজগুলো যেন আমরা এই 4 মাস বাদ দিয়ে 12 মাসে শুধু কাগজপত্রের কাজগুলো এখানে যা দরকার আমাদের, যেখানে আমাদের টেন্ডার করতে হবে, টেন্ডারের কাজগুলো করে নিতে হবে, মানে গ্রাউন্ডে চলে যেতে হবে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে আমাদের দেখা যায় এই টাইমেও আমরা টেন্ডার করছি, এটা যেন না হয়। তো চেষ্টা করছি একটা রিফর্ম করার যে চিন্তাভাবনা, মানে এগুলো গতানুগতিক যাতে না হয়, রিফর্ম করে। আর আমাদের 7,000 কোটি টাকা আমরা সবাই জানি ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাজেটে আমরা রেখেছি, এবং মানি বিগেটস মানি, ইনভেস্ট করলেই সেটার কিন্তু আমরা রেজাল্ট পাবো। মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে কিন্তু খুব জোর দেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে সেটা কিন্তু আলটিমেটলি আমরাই করব। সেই কোনো ব্যাপার আছে যে নির্দিষ্ট কোনো টাইমলাইন আমি বললাম যে এখন তো টাইমলাইন আমি যেমন কিছুদিন আগে আমি উদয়পুরে মাতাবাড়ি সেখানে আমাদের যে 51 সেখানে হচ্ছে বন্ধুবারে, সেখানে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ওই যিনি কন্ট্রাক্টর, ওনাকে বললাম কবে নাগাদ শেষ হবে। উনি কথা দিলেন যে 1.5 বছরের মধ্যে কন্ট্রাক্টর। তাই বললাম এর বেশি যেন না হয়। তো এটা তো আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এখানে আমি প্রায়শই জিজ্ঞেস করি যে পুষ্পবন্ত প্যালেস যে হোটেল হচ্ছে, সেখানে আমি বারবার খবর দিই কবে এটা শুরু হবে। মনিটরিং করছি। এখানে আপনারা জানেন G+16 একটা ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটাকে নিয়ে পেন্ডুলাম একটা আগরতলা শহরে এত বড় বিল্ডিং হচ্ছে, সমস্ত ডাইরেক্ট রেটগুলো এখানে চলে যাবে এবং অন্যান্য অফিস। তাহলে আমার জায়গা সংকুলনও মানে আমাদের অনেক সুবিধা হবে। তো যে জায়গাগুলো ওরা ছিল সেখানে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারি। এখানে ইস্টার্ন বাইপাস, ওয়েস্টার্ন বাইপাস, এখানে আমাদের ইউনিটি মল হচ্ছে, আমাদের অ্যাট দ্য বার্জ অফ ফিনিশিং আপনার লাইট হাউস প্রজেক্ট, সব মিলিয়ে ন্যাশনাল হাইওয়ে এগুলো হচ্ছে। ত্রিপুরার চেহারা দেখবেন আপনি কদিন বাদে, এখনও মানুষ এসে বলছে। আমি আমাদের মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেব যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত শহরকে এবং ওনার টিম যেভাবে রাখছে। যেখান থেকে বাইরে থেকে মানুষ আসলেই বলে, যাই বলুন, ত্রিপুরা আগরতলা আসলে মনে হয় এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা কিন্তু এক নম্বর। এই জন্য সবাই কাজ করে এখানে। মানে আমরা জানি যে অনেক সময় এইসব ইলেকশন করার পরে অনেকে যে আইএস করার জন্য রাজনীতি, আমাদের আইএস করার সুবিধা নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মানে ইঞ্জিনের সামনে থাকেন,
উনি সারা বছরে রাউন্ড দ্য ইয়ার যেভাবে কাজ করেন হয়তো সেই পদ্ধতি আছে। গোয়ালকমল সড়কে দীর্ঘদিন ধরে অভিযোগ এবং রাস্তা খুব খারাপ, পরীক্ষা হয়ে ঘুরছেন সাধারণ মানুষ, এটা নিয়ে আমি তো অলরেডি বলেছি কিছু কিছু স্ট্রেচ আছে যেগুলো খারাপ, তো তার জন্য তো টিমও এসছে। আমি মাননীয় যিনি এমওআরটিএইচ মিনিস্টার নীতিন গডকরি ওনার সাথে আমি বারবার কথা বলেছি, টিমও পাঠিয়েছে, ওনারা দেখেছেন, সেটাই আমি বললাম নিশ্চয়ই সেটা হবে। কারণ মাটিটাই নরম। স্যার দুর্গা উৎসব আসছে, আপনি এই এলাকাটাও ঘুরে দেখেছেন, কিন্তু এখানে রাস্তাঘাটের যে ড্রেনগুলো, স্মার্টের যে ড্রেনগুলো আছে, সেটি যখন পূজার দশমী হবে তখন এর মধ্যে কি কাজটা সম্পূর্ণ হবে কিনা, কারণ এটা প্রচণ্ড খারাপ অবস্থায়, রিক্সের অবস্থা। কথা দিয়েছে টাইমের সাথে, মানে এটা তো এরকম না, কারণ এটা যখন কনক্রিটের যে কোনো কিছু হয়, সেটা ড্রেনই হোক বাড়ি হোক, তাকে তো একটা সেটেল করার একটা টাইম দিতে হয়। যে কালকের মধ্যে সব পানি এনে মধ্যে, এটা তো প্রি ফেব্রিকেটেড হয় না। তো চেষ্টা করছে এবং আশা করছি যে আমাকে মেয়র সাহেব বলেছেন এবং ইঞ্জিনিয়াররা বলছেন যে এটা পুজোর আগে কমপ্লিট করবে। দ্যাটস সি হোয়াট হ্যাপেন্স। টোটাল হোয়াট ইজ দ্য ইনভেস্টমেন্ট ইন আগরতলা? আগরতলায় দীর্ঘদিন ধরে পরিকল্পনাহীনতার কারণে যেই সব সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানে সরকার সচেষ্ট। জাতীয় সড়ক উন্নয়নে আইআইটি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এডিসি এলাকাগুলোর পরিকাঠামো উন্নয়নেও কাজ করছে সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় স্থানীয় মানুষের অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জল জমার সমস্যা রোধে সঠিক ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা উন্নয়ন, জল সরবরাহের মানোন্নয়ন ইত্যাদিতেও এদিন বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।